15 আগস্ট সোমবার রাত 8টায় শামীম জাহেদী আছে রিটোর স্পিকে জানিয়ে দিচ্ছে শিরোনাম। জাতীয় শোক দিবসে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, নানা কর্মসূচিতে শোকাবহ দিনটি পালন করছে জাতি। পুরস্কার ঘোষণা করেও মিলছে না বঙ্গবন্ধুর পলাতক 3 খুনির খোঁজ, বাকি দুজনকে ফেরানোর চেষ্টা চলছে। উত্তরায় প্রাইভেট কারের উপর ফ্লাইওভারের গার্ডার পড়ে শিশুসহ 5 জন নিহত, প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ। যথাযোগ্য মর্যাদায় টুঙ্গিপাড়ায় পালিত হচ্ছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 47তম শাহাদত বার্ষিকী। জাতীয় শোক দিবস আজ সকালে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠিত হয় বিশেষ দোয়া। টুঙ্গিপাড়ায় আনুষ্ঠানিকতা শেষে দুপুর 3টার দিকে ঢাকা ফেরেন প্রধানমন্ত্রী। সোমবার সকাল 11:36 টুঙ্গিপাড়ার মাটি স্পর্শ করে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টার। কয়েক মিনিটের মধ্যে জাতির পিতার সমাধিসৌধে পৌঁছান প্রধানমন্ত্রী। জাতীয় শোক দিবসে বেলা 12টা বাজার 10 মিনিট আগে জাতির পিতার সমাধিতে ফুলেল শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। 3 বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার, বিউগলে বাজানো হয় করুণ সুর। বঙ্গবন্ধু কন্যার উপস্থিতিতে দোয়া ও ফাতিহা পাঠ হয়। একই সাথে 1975 সালের এই দিনে বঙ্গবন্ধুর সাথে এরপর মন্ত্রিপরিষদের সদস্য ও দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জাতির পিতা সহ 1975 সালের 15 আগস্টের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। টুঙ্গিপাড়ার এই নিভৃত পল্লীতেই বাবা মার পাশে চিরনিদ্রায় শায়িত আছেন স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কাপুরুষ ঘাতকদের বুলেট ব্যক্তি শেখ মুজিবকে হত্যা করলেও তার আদর্শ আজও অমলিন। বাংলার বাঙালির প্রতিটি ক্ষণকে চিরকাল রাগিয়ে যাবেন শেখ মুজিব, যার অস্তিত্ব 56,000 বর্গমাইলের পরতে পরতে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। যারা লিটন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আজ 15 আগস্ট জাতীয় শোক দিবস। এই দিবসের সাথে আপনারও ব্যক্তিগত অনেক বিষয় জড়িত রয়েছে, কারণ কিছুদিন পরে 3রা নভেম্বর জাতীয় 4 নেতা নিহত হয়, যাদের মধ্যে আপনার পিতা জনাব খায়রুজ্জামানও ছিলেন, জনাব কামরুজ্জামানও ছিলেন। জনাব লিটন, আপনার কাছে জানতে চাচ্ছি, সেই সময় যেমন 15 আগস্টকে ঘিরে আপনার স্মৃতির কথা জানতে চাচ্ছি। সেই সময় আপনি কোথায় ছিলেন, কি অবস্থায়, আপনি কখন জানলেন এই ধরনের ঘটনা ঘটেছে, একটু জানতে চাই আপনার কাছ থেকে। 15 আগস্ট 1975 সাল, যে সময় এই অত্যন্ত ভিন্ন একটি ঘটনা ঘটে, সে সময়তে আমি এবং আমার ছোট ভাই আমরা ভারতের পশ্চিমবঙ্গের একটি মিশনারি স্কুলের ছাত্র হিসেবে ছিলাম এবং সেখানেই আমরা খবরটি পাই যে বাংলাদেশে এরকম একটা মর্মান্তিক নির্মম হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে এবং ঘটনার আকস্মিকতায় আমরা এতটাই হতবিহ্বল হয়ে পড়ি যে আসলে কি করব, কার সঙ্গে যোগাযোগ করব, কোনো কিছু বুঝে উঠতে পারছিলাম না। সেই সময় ঘটনাচক্রে সেই দিনটি আবার ভারতের স্বাধীনতা দিবস 15 আগস্ট। সেখানে স্বাভাবিক যে কুচকাওয়াজ বা অন্যান্য জিনিস আমাদের প্রতিষ্ঠানে হচ্ছিল, সেটা শেষ হতে না হতেই বেলা 10টা-11টার দিকে আমরা খবরটা পেলাম এবং খুবই কষ্ট পেয়েছি। আমার ব্যক্তিগত অনুভূতি আর কি বলবো, মানে আমি মনে হলো যে মাথার উপরে ছাদ বোধহয় ছিল, সেটা আর থাকলো না, এইরকম একটা অনুভূতি। আমি যেটা বলছিলাম যে এরপরে কিছুদিন পরেই 3রা নভেম্বর আপনার পিতাও নিহত হন, জনাব কামরুজ্জামান, এবং এছাড়া আরও 3 জন জাতীয় নেতা নিহত হন জেলখানায়।
ঠিক সেই সময়কার পরিস্থিতি জানতে চাচ্ছি। আপনি তো পড়াশোনা শেষ করে রাজনীতিতে যোগ দেন। সেই সময়কার রাজনৈতিক পরিস্থিতি জানতে চাই যে কিভাবে আপনারা সেই সময় দলকে সংগঠিত করার চেষ্টা করেছেন? আচ্ছা, এই ৩রা নভেম্বর ৭৫ সালে যে আরেকটি ঘটনা ঘটলো, জাতীয় জি। চার নেতাকে জেলখানায় হত্যাকাণ্ড, যেটি পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। সেই সময়েও আমরা সেই শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গের কলকাতার কাছে ছিলাম হুম, হুম। এবং সেই ঘটনাও আমরা প্রতিষ্ঠানের প্রধানদের কাছ থেকে জানতে পেরেছি ওই ২৪ ঘন্টারও পরে। আচ্ছা। তো এই খুনি চক্র কিন্তু একই এবং তাদের লক্ষ্য এবং তাদের পরিকল্পনা, তাদের যে আ সবকিছুই এক এক এবং অভিন্ন ছিল। এই খুনের পিছনে, এই হত্যাকাণ্ডগুলির পিছনে বাংলাদেশের স্বাধীনতা যারা এনেছিলেন বঙ্গবন্ধুর সহ বঙ্গবন্ধুর নির্দেশে তার সহকর্মীরা, এই স্বাধীন বাংলাদেশকে যারা মেনে নিতে পারছিল না, বাংলাদেশের অগ্রগতিকে যারা থামিয়ে দিতে চেয়েছিল এবং বাংলাদেশকে আবার ওই পাকিস্তানের মতো একটা দেশের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা যাদের মাথার মধ্যে ছিল, তারাই মাস্টার মাইন্ড। এবং আমরা সবাই জানি যে এটার পিছনে অবশ্যই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম তো চলেই আসে। খন্দকার মোশতাক, তাকে আমি মনে করি শিখণ্ডী হিসাবে তিনি সামনে থেকে এই কাজটি করেছেন এবং বাকি কর্নেল ফারুক, রশিদ, ডালিম, হুদা বা শাহরিয়ার, এরা ভাড়াটে খুনি হিসাবে কাজ করেছে। তো আ সেই সময় যে আমরা যখন দেশে ফিরে এলাম প্রায় ৭৫ এর পরে ৫ বছর পরে, তখন বাংলাদেশে একটা আ জিয়াউর রহমানের একটা উদ্ভট শাসন জি, এখানে চলছে। ততদিনে এখানে আ তার সেই হা না ভোট সেটাও হয়ে গিয়েছে। ৭৯ সংসদ নির্বাচন সেটাও হয়ে গিয়েছে। জি, আমরা এসেছি ৮০ সালের ফেব্রুয়ারি, মার্চে এবং যে পরিবেশের মধ্যে এসে পড়ি সেটি ছিল আ আমার জন্মস্থান এবং বেড়ে ওঠার স্থান হলো রাজশাহী। জি, সেটি আমার পিতার কারণেই আ আওয়ামী লীগের একটা ঘাঁটিতে পরিণত হয়েছিল। কিন্তু তার মৃত্যুর পরে পরবর্তী ৫ বছরে সেখানে আ মৌলবাদী চক্র, সাম্প্রদায়িক চক্র, আ বিএনপি নামধারী যুবদল, ছাত্রদল তখন তারা হয়ে গেছে। তাদের যে বাড়াবাড়ি, তাদের যে মানে আস্ফালন এবং তাদের যে আমাদের প্রতি তাদের যে ব্যবহার, যে দুর্ব্যবহার এবং ভয়ভীতি প্রদর্শন, আমাদের পরিবারের প্রতি অত্যাচার, এইসব নির্মম দিনগুলির কথা মনে হয় যে আমাদের দলের নেতাকর্মীরা মিছিল বের করলে সেই মিছিলে হামলা অবধারিত ছিল। দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়েছে আমাদের একাধিকবার এবং আমাদের সমর্থিত আমাদের কাছের মানুষ একাধিক মীর মুস্তাক এলাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতা, জি, তাকে হত্যা করেছে। আমাদের ইসলাম সাহেব ছিলেন একজন জনপ্রিয় কমিশনার, বর্তমানে কাউন্সিলর যাকে বলি। তাকে হত্যা করেছে নির্মমভাবে প্রকাশ্য দিবালোকে। এইরকম তখন থেকে তারা রাজশাহীর রাজনীতিতে তাদের জি। নগ্ন থাবা বিস্তার করে স্বাধীনতার পক্ষের শক্তিকে কোণঠাসা করার চেষ্টা করেছে। তো সুখের বিষয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেত্রী শেখ হাসিনা, তিনি ৮১ সালে দেশে আসবার পরে যখন রাজশাহীতে গেলেন জি, মে মে মাসের দিকে, তখন থেকে কিন্তু আমরা এই বিষয়টিতে একটা ভিন্ন আবহাওয়া তৈরি করার সুযোগ পেলাম এবং নেত্রী রাজশাহীতে মাদ্রাসা ময়দানে বিশাল জনসভায় বক্তব্য দিলেন। কর্মীরা উজ্জীবিত হলো। আমরা তার হাত ধরে যাত্রা শুরু করলাম এবং সেই যাত্রায় পরবর্তীতে কিন্তু রাজশাহীর রাজনৈতিক প্রেক্ষাপটটা অনেক পরিবর্তন করে দিয়েছে। এখন সেখানে আমরা বেশ ভালো অবস্থানেই আছি জি। এবং আশা করছি আগামী সময়েও থাকবো ইনশাআল্লাহ। যে আদর্শ নিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ হলো বঙ্গবন্ধুর নেতৃত্বে, সেই আদর্শ অর্জনে আপনার দল আওয়ামী লীগ, আমি যদি বলি গত ১২ বছরে ক্ষমতায় আছেন আপনারা। কি ধরনের অবদান রাখছেন সাধারণ মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে? প্রায় ১৫ বছরের কাছাকাছি হতে হতে চলছে। ১৪ বছর পার করছি আমরা। জি, ক্ষমতায় একটানা আছি। এর মধ্যে আমাদের দেশের যে দৃশ্যমান উন্নয়ন মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরাসরি তত্ত্বাবধানে হুম, হুম। হয়েছে, সেগুলো তো আসলে সবাই জানে। নতুন করে বলবার মতো আ আ তবু জাস্ট সংক্ষেপে বলতেই পারি যে বিশেষ করে বিদ্যুৎ ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন, আ রা স অবকাঠামো ক্ষেত্রে উন্নয়ন, স্বাস্থ্য ক্ষেত্রে স্বাস্থ্যসেবা প্রদান, মানুষের আর্থিক আয় বৃদ্ধি, রপ্তানি আয় বৃদ্ধি, রেমিটেন্স বৃদ্ধি ইত্যাদি সবকিছুই কিন্তু তিনি ইতিমধ্যেই করে ফেলেছেন। এখন হঠাৎ করেই আ বিশ্ববাজার অস্থির। এখানে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক নিষেধাজ্ঞা, স্যাংশন দিয়ে আ বা বিশ্বকে অস্থিতিশীল করে তোলার এই সমস্ত ঘটনায়
ডলারের মূল্য বৃদ্ধি হয়েছে, আমাদের দেশের দ্রব্যমূল্য ও, ও কিছুটা সাময়িকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং বর্ধিত জ্বালানি তেলের দাম সহনীয় করবার জন্যই আপাতত আমাদের সরকার বিদ্যুতের দাম একটু বাড়িয়েছেন। এইটা অনেকেই হয়তো না বুঝেই ক্ষোভ প্রকাশ করছেন বা এর প্রতিবাদ করছেন। আসলে আমি মনে করি যে এটি না, সরকার তো অর্থনীতির গ্রাফ তো কখনো জি, সমান্তরাল ভাবে যায় না। এটি কখনো ওঠে, কখনো নামে, কখনো আরো অনেক উপরে ওঠে। তো সেটি আমাদের নেত্রী বোঝেন ভালো। তিনি নিশ্চয়ই। খুব ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর এবং দক্ষ একজন অর্থনীতিবিদও বটে তিনি। কাজেই আমি বিশ্বাস করি শীত আসতে আসতেই এই সবকিছু ইনশাআল্লাহ সহনীয় হয়ে যাবে। যদি অন্য ক্ষেত্রে বলি, গণতন্ত্র, মানবাধিকার এই যদি সূচকে বা এই অবস্থায় যদি বলি, সেইখানে আপনার দল কেমন করলো? গণতন্ত্রের বিষয়ে আপনি দেখবেন যে আমাদের দলের তো জন্মই হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে। হুম, হুম। এটি কোনো সেনা ছাউনি থেকে গড়ে ওঠা দল নয়। এবং বাংলাদেশে এবং উপমহাদেশে অন্যতম প্রাচীনতম একটি বৃহত্তম একটি দল হিসাবে আওয়ামী লীগ আছে। এবং জনগণকে নিয়ে রাজনীতি করে ২০০৮ সালে জনগণের বিপুল ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরে এসেছিল। এবং তারপরে ১৩ সালের নির্বাচনে যদি দেখেন, সেখানে বিএনপি নির্বাচনে আসলো না, আসতে জি, চাইলো না, এবং নানা রকম ভাবে তারা এটাকে বানচালও করতে চেয়েছিল। নির্বাচন সংবিধান মোতাবেক হয়েছে এবং সরকার গঠন হয়েছে। তারপরে আমরা দেখলাম যে ২০১৫ সালে তারা জ্বালাও পোড়াও যেটা করলো ১ বছর ধরে, প্রায় ৬ মাস ধরে অর্থনীতিকে ভেঙে দিয়ে বাংলাদেশকে অকার্যকর করার জন্য যা করা দরকার জি। সব তারা করেছে। তারপরে কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি দেশকে সঠিকভাবে উঠিয়ে নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছেন। পদ্মা সেতু তার একটা বিশাল জি। উদাহরণ, যে আমরা তখন পদ্মা সেতুর কাজ শুরু করছিলাম। এবং এইভাবেই এই যে গণতন্ত্রকে রক্ষা করার জন্যে তিনি বারংবার আহ্বান করেছেন বিরোধী দলকে, তারা যেন নির্বাচনে আসে, তারা যেন সংসদে থাকে ইত্যাদি। তো এরপরে আপনি দেখবেন ১৮ সালেও সে একই ঘটনাই ঘটলো। তারা নির্বাচন আসলো না। এবং কেউ যদি এখন নির্বাচনে না এসে বাইরে থেকে আ সমালোচনা করে, সেটা খুব দুঃখজনক একটা বিষয়। তাদের কেন তারা নির্বাচনে আসে না বা আসছে না, এটি আ আ আমরা যেটা বুঝি সেটা হলো যে তাদের জি। সরকার গঠনের বিষয়টি নিশ্চিত না হলে, অর্থাৎ তারা নি নি মানে আম মানে ১৫১ র বেশি আসন পাবেন এরকম নিশ্চিত না হলে বোধহয় তারা জি, নির্বাচন। জনাব খায়রুজ্জামান লিটন, আপনাকে ধন্যবাদ। আমরা একটু বিরতিতে যাব। ইতিমধ্যে আমাদের সাথে আমাদের আরেকজন অতিথি, সাবেক পররাষ্ট্র সচিব জনাব ওয়ালিউর রহমান আমাদের সাথে আছেন। জনাব ওয়ালিউর রহমান, আপনি আমাদের সাথে থাকবেন। জনাব লিটন, আপনিও আমাদের সাথে থাকবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসবো আলোচনায়। এডিটর থেকে স্বাগত আরেকবার। আমাদের সঙ্গে আছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এইচ.এম. খায়রুজ্জামান লিটন এবং সাবেক পররাষ্ট্র সচিব ওয়ালিউর রহমান। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। জনাব ওয়ালিউর রহমান, আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি আমার সাথে যোগ দেওয়ার আগে আমি জনাব খায়রুজ্জামান লিটনের সাথে কথা বলছিলাম, এবং ১৫ই আগস্ট সেই দিন তিনি কোথায় ছিলেন বা এই বিষয়ে একটা স্মৃতিচারণের কথা ওনার কাছে জানতে চাচ্ছিলাম। আপনার কাছে একই বিষয়ে জানতে চাচ্ছি। ১৫ই আগস্টে, ১৯৭৫ সালের ১৫ই আগস্টে আপনি কোথায় ছিলেন, কী অবস্থায় ছিলেন, কখন জানলেন এই মর্মান্তিক হত্যাকাণ্ডের খবর? ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। দেখুন, আহ, আহ, আমি আহ, আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আমি অক্সফোর্ডে ছিলাম। তো ওখান থেকে আমাকে বঙ্গবন্ধু একটা খবর পাঠালেন জি, টু কাম ব্যাক টু ঢাকা। তো আমি ঢাকাতে ফিরে আসলাম ৭ তারিখে, এবং ৮ তারিখে জয়েন করলাম মিনিস্ট্রি। তো তখন আমি ছোট্ট বলছি কারণ এটা জানা দরকার জি, যে তখন ফরেন মিনিস্টার ডক্টর কামাল হোসেন বললেন যে আপনি অপেক্ষা করেন, আমি ফিরছি ১৬ তারিখে, এবং বঙ্গবন্ধু আপনাকে দিয়ে একটা সিকিউরিটি সেল শুরু করবেন ওনার সেক্রেটারিয়েটে, সেক্রেটারি অফ দি প্রাইম মিনিস্টার। তো এই চিন্তাটা বঙ্গবন্ধু আগে ছিল, উনি শেয়ার করেছিলেন আমার জি, সঙ্গে যখন উনি জেনেভা এসেছিলেন ১৯৭২ সালের আগস্ট মাসে, অপারেশনের পরে। তো এখানে আহ, এর ভিতরে যেটা হলো যে বঙ্গবন্ধু আমাকে খবর পাঠালেন থ্রু ডক্টর ফরাসউদ্দিন আহমেদ, তখন উনি পিএস ছিলেন, যে উনি একটু আমাকে স্মরণ করেছেন। হুম, হুম, তো আমি গেলাম ওনার ওখানে, আমাকে টাইম দেওয়া হলো
তারিখে 8:30টার সময়, 14ই আগস্ট 8:30 রাত্রে। আচ্ছা। তো আমি গেলাম, আমি সেই মতো গেলাম পুরনো গণভবনে। আপনারা জানেন যে বঙ্গবন্ধু বসতেন যে গণভবনে, সেটা কিন্তু বর্তমান গণভবন নয়। ওনার যেখানে বসতেন পুরনো গণভবন বলি আমি, ওইটা এখন মিনিস্ট্রি অফ ডিফেন্স। এখনো ওনার টেবিল, ওনার চেয়ার সব ওখানে আছে। তো আমি ওখানে গিয়ে বসলাম। তো তখন গিয়ে দেখি যে তখন পিএস হচ্ছেন রেজাউল হায়াত সাহেব, কারণ ফরাসুদ্দিন সাহেব চলে গেছেন, তিনি পরের দিন যাবেন, হারবার্ডে যাবেন। জি। তো এই যে ঘটনা বলছি আমি, যে আই ডেভেলপিং দ্য স্টোরি, কারণ যে তারপরে আধা ঘন্টা পরে বঙ্গবন্ধু আমাকে ডাকলেন, রেজাউল হায়াত আমাকে নিয়ে যাচ্ছে। যাওয়ার সময় দেখি যে ওনার রুম থেকে বেরোচ্ছে বেশ কয়েকজন মন্ত্রী, তার ভিতরে একজন ছিলেন, প্রথমে ছিলেন খনি খন্দকার মোশতাক, আর এক খনি, তারপরে তাহিরউদ্দিন ঠাকুর, জি। তারপরে সাজিদা আপা, তারপরে তোফায়েল ভাই, এরকম সব। বুঝছি এই যে আমি বলছি কেন, কারণ মোশতাক সম্বন্ধে আমাদের যারা আমরা কূটনীতিবিদ ছিলাম জি। এবং যারা আমরা চাকরি ছেড়েছিলাম পাকিস্তান গভর্নমেন্ট থেকে, আমি জেনেভা ছিলাম, 9 মাস রেফিউজি ছিলাম ওখানে। আমরা কিন্তু মোশতাক সম্বন্ধে একটা খুব খারাপ ধারণা ছিল সবসময়। আচ্ছা। এই মোশতাকে কিন্তু কলকাতাতে তিনি করতে চেয়েছিলেন আরেকটা যে ডেলিগেশনে যাবেন নিউ ইয়র্কে, এবং তিনি সেখানে গিয়ে ডিক্লেয়ার করবেন ইন দি জেনারেল অ্যাসেম্বলি যে বাংলাদেশ উইল রিমেইন এ পার্ট অফ পাকিস্তান অ্যাজ এ কনফেডারেশন। তো এইটা আমরা খবর পাওয়ার পরে ওকে সরে দেওয়া হলো, এবং হি ডিড নট গো টু নিউ ইয়র্ক এনিমোর। কাজে এই কথাগুলো আমার মাথায় চোখে ভেসে উঠলো। আমি ভিতরে গেলাম, তখন বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ হলো। উনি আমাকে দেখে খুশি হলেন, বললেন যে উনি আমাকে কিছু কাজ দিয়েছিলেন, তার ভিতরে ছিল সুইস কনস্টিটিউশন সম্বন্ধে জানার কথা, এবং ডিফেন্স রিলেটেড কিছু কাজ আমাকে দিয়েছেন তিনি। হি ওয়াজ ভেরি ইন্টারেস্টেড ইন অ্যাবাউট বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নেভি অ্যান্ড এয়ারফোর্স, এভরিথিং, ডিফেন্স। তো কিছু বই মেটেরিয়াল আমাকে দিয়েছে, সেগুলো আমি নিয়ে গেছি, সব আমি অক্সফোর্ড থেকে জোগাড় করেছিলাম। তো বঙ্গবন্ধু আমাকে দেখে, ওনাকে আমি একটা ওই এরিনমোর প্রভাব দিলাম, উনি একটু বকলেন আমাকে, তুমি কেন নিয়ে সেটা। তো তারপরে তিনি বললেন যে ওই সিগারেটটা তিনি একটু নিলে, সরি, এরিনমোর নিয়ে তিনি পাইপটা নিয়ে একটু হেঁটে উঠে চলে গেলেন, গিয়ে ওখানে একটা জানলা আছে, জানলা ওখানে দাঁড়ালেন, আবার তিনি চলে আসলেন, এই যে বসলেন, কিছুক্ষণ কথা বললেন, অনেক ব্যাপারে কথা বললেন, সবকিছু আমি এখানে ফোনে বলতে পারবো না। তো একটি কথা বারবার তিনি বলছেন যে এইসব দেখলি তো, এইসব লোকজন যারা এখানে এসেছিল, এরা এত দুর্নীতিবাজ, এদেরকে নিয়ে আমি কিভাবে দেশ চালাবো। তো এইভাবে তিনি কথাবার্তা বলছেন, কিন্তু তিনি মনে মনে বলছেন, আমাকে বলছেন না, মানে বলছেন কিন্তু আমার সামনেই বলছেন, আমি শুনতে পাচ্ছি। তারপরে বলছে যে ঠিক আছে শোন, আমি কিছু কিছু কথা বললেন, অন্য ব্যাপার ছিল আমার কাছে, সেগুলো নিয়ে কথা বললেন, সুইস কনস্টিটিউশনের কথা বললেন, এবং সুইজারল্যান্ড কি করে জার্মানিকে দ্বিতীয় মহাযুদ্ধে হারিয়ে দিল, এইসব ঘটনা তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন। ওনাকে আমি এক্সপ্লেন করছি, বলছি। তো এতে করে প্রায় 45 মিনিটস হয়ে গেল। তখন তিনি বলছেন, দেখে কালকে তো আমার যেতে হবে ইউনিভার্সিটিতে, আর তুই কালকে আমার এখানে 4:30টার সময় আয়, তুই তোর বউকে নিয়ে আসবি। আমার স্ত্রী ওই ওনার দেখেছেন, জেনেভা দেখেছেন। তো বললেন যে, তখন তিনি সঙ্গে সঙ্গে বলছেন কথা, এবং লাল টেলিফোন ফোন করে বেগম সাহেবকে ফোন করলেন। উনি বললেন, ঠাট্টা করে বলছেন বেগম সাহেবকে যে তুমি তো জেনেভা একদিন ছিলে, শাহরুখ ওয়ালি তোমাদের খাওয়ালো, তুমি একবার চা খাবে না এক কাপ, এই কথা বলে রেখে দিলেন। তো বললেন উনি বললেন যে তোরা কালকে 4:30 আয়। এই যে মুহূর্তটা আমি এই মুহূর্তে মনে রাখি সবসময়, কারণ সেই 4:30 আসো না, কিন্তু 4:30 তো অন্য কথা, কিন্তু আমাদের পৃথিবীর থেকে আমরা হারালাম বঙ্গবন্ধু শেখ মুজিবকে, যিনি আমাদের জীবন দিয়েছেন, আমাদের জান দিয়েছেন, আমাদের পতাকা দিয়েছেন, আমাদের দেশ দিয়েছেন। এই হতভাগা দেশ আমাদের। ধন্যবাদ রহমান, আপনাকে ধন্যবাদ। আমি আপনার কাছে ফিরে আসবো। আমি জনাব এইচ এম খায়রুজ্জামান লিটনের কাছে যেতে যাচ্ছি। জনাব লিটন, আপনার কাছে কিছু জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এখন একটি দাবি এসেছে, সেটা হচ্ছে বলা হচ্ছে যে এই 15ই আগস্টের পেছনে নেপথ্যে যারা আসলে ষড়যন্ত্র করেছিলেন, কলকাঠি নেড়েছিলেন, তাদের বিষয়ে একটি কমিশন হওয়া উচিত বলে অনেকেই বলছেন। সেই বিষয়ে আপনার দল থেকে কি চিন্তা ভাবনা করছেন? এটা অত্যন্ত একটা সময় উপযোগী দাবি। আসলে আরো আগেই হলেও হয়তো ভালো হতো। যাই হোক, দেরি হলেও তবুও এখন হওয়া ভালো। আমরা জানি যে আসলে এত বড় একটা ঘটনা, বঙ্গবন্ধুর মতো একটা ব্যক্তিত্বকে
সপরিবারে হত্যা করে দিয়ে হুম, হুম। ক্ষমতা দখল করার যে অপপ্রক্রিয়া আর কি, সেটা 2-4 জন লোকের পক্ষে সম্ভব নয়। আমি যেটা আগে বললাম যে খন্দকার মোশতাক শিখণ্ডী ছিলেন, তার সঙ্গে খুনি হিসেবে ভাড়াটিয়া খুনি কর্নেল ফারুক রশিদরা ছিলেন, জিয়াউর রহমান মাস্টার মাইন্ড হিসেবে পেছনে ছিলেন, আরো পেছনে কিছু পরাশক্তি তারাও ছিলেন। আহ, তাদের কথাও আমরা জানি যে কারা কারা এই কিলিং এ সিগন্যাল দিয়েছিলেন, গ্রিন সিগন্যাল দিয়েছিলেন, সেগুলো আমরা জানি। তো আমি মনে করি যে আসলে জনগণ জানতে চায় যে আসলে এই বড় এত বড় একটা জঘন্য হত্যাকাণ্ড যেটি বাংলাদেশকেই ধ্বংস করে ফেলতে পারতো, পারলো না। শুধুমাত্র আমরা লাকি যে আমরা শেখ হাসিনার মতো একজন নেত্রী পেয়েছি, জি, বঙ্গবন্ধু কন্যা। তো ধন্যবাদ জনাব লিটন আহ, আপনাকে। আমি আমি ধন্যবাদ। আমি জনাব ওয়ালিউর রহমানের কাছে যেতে চাচ্ছি। জনাব রহমান, জনাব লিটন বলছিলেন যে দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পেছনে। দেশিদের কথা আমরা প্রায় শুনছি, বিদেশি কারা ছিল বলে আপনার মনে হয় জনাব ওয়ালিউর রহমান? দেখুন, দুটো ঘটনা, কারণ এখানে আমরা যখন ক্রিমিনাল ল নিয়ে কথা বলি সেখানে আনুষঙ্গিক কিছু কথা সবসময় এসে যায়। এটা জি, সেটা হলো এই যে আহ, যখন খুনিদেরকে পাঠিয়ে দেওয়া হলো দেশ থেকে নভেম্বর 3 তারিখে রাত্রে, রাত 9টা 10টা 11টার সময় চলে গেল, তো এখান থেকে ব্যাংককে গেল। জি, তো ব্যাংকক থেকে প্রাইম মিনিস্টার ভুট্টো তিনি তাদেরকে বললেন যে তা প্লেন নিয়ে এসো করাচিতে, এবং তিনি করাচিতে তারা গেল, ওখানে থাকলো রাত্রে। পরের দিন তিনি ওদেরকে গাদাফি লিবিয়াতে পাঠিয়ে দিলেন। সো লিবিয়া গাদাফির সঙ্গে ভুট্টোর যে একটা সম্পর্ক ছিল, জি, সেই সম্পর্ক ছিল যে বঙ্গবন্ধু খুনিদেরকে তিনি জায়গা দেবেন এবং তার পরিবর্তে ভুট্টো ওকে একটা নিউক্লিয়ার বম দেবে। জি, দ্যাট ওয়াজ দি এগ্রিমেন্ট বিটুইন দোজ টু। কাজে এখানে এই হলো একটা দিক, যে ভুট্টো পাকিস্তান ওয়াজ ভেরি মাচ ইন ইট। 2 নম্বর হচ্ছে যে একজন ব্যক্তি, দুজন ব্যক্তি বেসিক্যালি, নিক্সন এবং কিসিঞ্জার। নিক্সন তো চলে গেছেন, তখন তিনি প্রেসিডেন্ট নাই। জি, তো কিসিঞ্জার কখনোই অ্যাকসেপ্ট করেননি যে তার রক্তচক্ষু উপেক্ষা করে জি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জন্ম দিয়েছেন, নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছেন। কিসিঞ্জার কুড নেভার অ্যাকসেপ্ট দিস। যদিও পরবর্তী নিয়ে এসছেন, কথা বলেছেন, তার সুন্দর কথাবার্তা বলে সবাইকে বোঝাতে চেয়েছেন না 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 আমরা কি জানতাম, বাট হি নিউ। এবং এটা তো সবাই জানা কথা যে চিলির প্রেসিডেন্ট আলিয়েন্দেকে সিআইএকে দিয়ে তিনি খুন করালেন, আচ্ছা, মারলেন, এবং পিনোশোকে সেখানে বসালেন। কাজেই জি। দিজ আর সার্কামস্টান্সিয়াল এভিডেন্স, বাট আইনে ক্রিমিনাল লতে সার্কামস্টান্সিয়াল এভিডেন্সেস আর ভেরি ইম্পর্টেন্ট। অনেক অনেক ধন্যবাদ জনাব ওয়ালিউর রহমান আমাদেরকে সময় দেওয়ার জন্য। জনাব এইচ.এম. খায়রুজ্জামান লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এইড্রোড স্পিকে স্বাগত আরেকবার। জাতীয় শোক দিবসে বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান আওয়ামী লীগের নেতাকর্মী ও সাধারণ মানুষ। জাতীয় শোক দিবস নিয়ে আলোচনা করতে ধানমন্ডি থেকে আমার সাথে যোগ দিচ্ছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস.এম. কামাল হোসেন। জনাব কামাল হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনায় অতিথিদের সাথে প্রথমেই জিজ্ঞেস করার চেষ্টা করছি যে একটা স্মৃতিচারণ করার চেষ্টা করছি যে সেই হিসাবে আপনার কাছে জানতে চাচ্ছি 1975 সালে 15ই আগস্ট আপনি কোথায় ছিলেন, কখন জানলেন এই মর্মান্তিক দুর্ঘটনা, হত্যাকাণ্ডের খবর, এরপর কি করলেন, একটু ছোট করে জানতে চাই। আপনাকে ধন্যবাদ। আজকে বিশ্বের ইতিহাসে একটি জঘন্যতম দিন। এই দিনে 1975 সালের 15ই আগস্ট যিনি বাঙালিকে স্বপ্ন দেখিয়েছেন, স্বপ্ন বাস্তবায়ন করেছেন। 1000 বছর ধরে বাঙালি যে স্বপ্ন দেখেছিল বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন ভূখণ্ড হবে, যার নাম হবে বাংলাদেশ, সেই বাঙালির স্বপ্ন বাস্তবায়নের জন্য যিনি টুঙ্গিপাড়ার বাইগান নদীর তীরে জন্মগ্রহণ করেছিল, বাবা মার খোকা, খোকা থেকে যিনি শেখ মুজিব, শেখ মুজিব থেকে যিনি বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু থেকে যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছিলেন, এবং এটা হয়েছিলেন বাঙালিরাই তিনাকে উপাধি দিয়েছিলেন। তিনার অবদান, তিনার সততা, তিনার সাহসিকতা, তিনার দেশপ্রেম, বঙ্গবন্ধুর দেশপ্রেম, দেশের মানুষের প্রতি তার ভালোবাসা, এবং এই দেশটাকে প্রতিষ্ঠা করার জন্য বঙ্গবন্ধু জীবনের 14টি বছর জেল খেটেছে। দুইবার পাকিস্তানের শাসক গোষ্ঠী তাকে ফাঁসির মঞ্চে ঝোলানোর ষড়যন্ত্র করেছেন।
বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছেন। সেই বঙ্গবন্ধু যখন দেশ গড়ার তার 1971 সালের 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণের দুইটি শব্দ, এবারের সংগ্রাম স্বাধীনতা, মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। স্বাধীনতা হয়েছিল কিন্তু মুক্তি হয়নি। মুক্তির লক্ষ্যে যখন কর্মসূচি দিলেন, তখন স্বাধীনতা বিরোধী শক্তি, জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা এবং তাদের ক্রীড়ানক আওয়ামী লীগের মধ্যে ঘাপটি মেরে লুকিয়ে থাকা খন্দকার মোস্তাকরা আর সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানের এজেন্ট জিয়াউর রহমানদের সরাসরি পৃষ্ঠপোষকতায় সামরিক বাহিনীর কতিপয় উচ্ছৃঙ্খলা অফিসার এই দিনে আপনার 1975 সালে স্মৃতিচারণ শুনতে চাই। ওই দিনে আপনি কোথায় ছিলেন, কি হলো, এটা একটু জানতে চাই। বঙ্গবন্ধু সহ তার সারা জীবনের মহিয়াসী নারী ও শক্তি, সাহস, অনুপ্রেরণা বেগম মুজিব সহ বঙ্গবন্ধুর 3 সন্তান সহ বঙ্গবন্ধুর ছোট ভাই শেখ আবু নসের সহ বঙ্গবন্ধু পরিবারের 18 জন সদস্যকে হত্যা করে। আপনি আমাকে যে প্রশ্ন, আমি বঙ্গবন্ধু সহ তার পরিবারের সকলের প্রতি এই দিনে শ্রদ্ধা জানাই। আপনি আমাকে যে প্রশ্ন করেছেন, আমি তখন 10ম শ্রেণীর ছাত্র এবং আমি একটি অজপাড়াগার একটি স্কুলের, ওড়াখান্দি মিড হাই স্কুল, যেটা গোপালগঞ্জের কাশিনে, ওই স্কুলের ছাত্র। আমরা রেডিওতে শুনতে পেলাম যে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। আমাদের তখন গোটা গোপালগঞ্জে একটি মানে প্রতিটি বাড়ি মনে হয়েছিল কান্নার রোল পড়েছিল। এবং ছাত্র হিসাবে আমি ধরেন যখন 7-এ পড়ি তখন থেকেই স্লোগান দেই, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু হত্যা আমাদের রক্তক্ষরণ হয়েছে, যদিও আমরা সেই সময় কিছু করতে পারিনি। হ্যাঁ, জি, আমরা মনে করি যে যারা বঙ্গবন্ধুর সহযোদ্ধা ছিল এবং সেই সময় যারা বিভিন্ন সংস্থার দায়িত্বে ছিলেন, আমরা মনে করি তারা ব্যর্থতার পরিচয় দিয়েছেন। জি, এবং সেদিন যারা আওয়ামী লীগের মধ্যেও যারা বিভিন্ন দায়িত্বে ছিলেন, জি, তারাও ব্যর্থতার পরিচয় দিয়েছেন বঙ্গবন্ধুর হত্যার পর প্রতিরোধ গড়ে তুলতে না পারা। আপনি আমার অবস্থান, আমি তখন কি করছি এটা তো আপনি বুঝতে পারলেন। নিশ্চয়ই, নিশ্চয়ই। যার ফলে আমরা মনে করি সেদিন, যে আবারও বলছি, সেদিন বিভিন্ন সংস্থা, সেনাবাহিনী, বিডিআর, পুলিশ সহ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ যারা ছিলেন, যারা ষড়যন্ত্র করেছেন, ষড়যন্ত্রের বাইরেও যারা ছিলেন, তারাও আমি মনে করি ব্যর্থতার পরিচয় দিয়েছেন জি, সেদিন। অনেক ধন্যবাদ জনাব কামাল হোসেন। আমরা আসলে আলোচনা করছি বঙ্গবন্ধুর 47তম শাহাদত বার্ষিকীর কথা বলছেন। আপনি নিজেই বলছিলেন যে বঙ্গবন্ধুর সততা, দেশপ্রেম, ত্যাগ, সেগুলো আসলে আজকে যেটা দেশের জন্য যেটা করেছেন, সেইটাই জানতে চাচ্ছি। আজকে যারা রাজনীতি করছেন, বিশেষত যারা আওয়ামী লীগ করছেন, আপনাদের নেতাকর্মীদের মধ্যে এই দেশপ্রেম, সততা, ত্যাগ কতখানি আছে? আমি একটা জিনিস মনে করি, বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী যদি আমরা ধারণ করতাম, জি, তাহলে আমরা শেখ হাসিনার চোখের ভাষা বুঝতাম। আজকে বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা, তিনি বঙ্গবন্ধুর শুধু রক্তের উত্তরাধিকার নয়, তিনি বঙ্গবন্ধুর আদর্শকে শতভাগ ধারণ করেছেন। মা মহিয়াসী নারী বেগম মুজিবের আদর্শকে শতভাগ ধারণ করেছেন। জি, আমরা তার কর্মীরা, আমরা যদি সেটা ধারণ করতে পারতাম, আমরা মনে হয় আমরা আরো ভালো করতে পারতাম। যেটা জননেত্রী শেখ হাসিনা আজকে বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে, বঙ্গবন্ধু যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য জননেত্রী শেখ হাসিনা যেভাবে পরিশ্রম করেছেন এবং সেই স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন, জি, সেই ক্ষেত্রে আমি মনে করি আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা, আওয়ামী লীগের নেতা কর্মীরা সেই লক্ষ্যে কাজ করছেন
কিন্তু তারপরেও আমাদের ভিতরে কিছু দোষ ত্রুটি আছে। জি আমাদের শতভাগ আমরা শুদ্ধ আত্মসংযমী হতে পারিনি, এটা আমি আমার নিজেকে দিয়েই বলছি। জি কিন্তু আমরা মনে করি বঙ্গবন্ধুর আদর্শকে শতভাগ জননেত্রী শেখ হাসিনা ধারণ করে বাঙালির জন্য, বাঙালির বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য, যেমন বাঙালির অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চয়তা চেয়েছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধুর তা নয়, জননেত্রী শেখ হাসিনা বাঙালির অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, লেখাপড়ার নিশ্চয়তার লক্ষ্যে কাজ করছে। আপনি যেহেতু আমাকে জিজ্ঞাসা করেছেন, আজকের এই শোক দিবসে আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে মনে করি যে আমাদের বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে জননেত্রী শেখ হাসিনা যে লক্ষ্য নিয়ে জি আজকে পরিশ্রম করছে, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের যার যার অবস্থান থেকে ত্যাগ স্বীকার করে এগিয়ে যেতে হবে। অসংখ্য ধন্যবাদ ভোগের জনাব জন্য। এস এম কামাল হোসেন আমাদেরকে সময় দেওয়ার জন্য। এডিটর থেকে স্বাগত আরেকবার। রাজধানীর উত্তরায় নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার চাপা পড়ে একটি প্রাইভেট কারে থাকা শিশুসহ 5 জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছে আরও 2 জন। হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসব নিয়ে কথা বলতে আমার সঙ্গে আছেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ হাদিজুজ্জামান। ডক্টর হাদিজুজ্জামান, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আশা করছি আপনি ভালো আছেন। আজ 2টি দুর্ঘটনা ঘটেছে ঢাকাতে, আমি যদি বলি। একটি হচ্ছে চকবাজারে অগ্নিকাণ্ডে 6 জনের মৃত্যু হয়েছে, এবং পরে যেটা হয়েছে যে উত্তরা একটি গার্ডার ধসে পড়ায় একটি প্রাইভেট কারের উপর পড়াতে সেখানকার যাত্রী যারা ছিলেন তাদের মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে। খুবই দুঃখজনক। এই গার্ডারের দুর্ঘটনা এর আগেও ঘটেছে, চট্টগ্রামের বহদ্দারহাটে এরকম হয়েছিল, যেখানে প্রায় 2012 সালে 17 জন নিহত হয়েছে। এবং বিআরটি এর যে গার্ড যেটা বানানো হচ্ছে ফ্লাইওভার, এই কিছুদিন আগেও সেখানে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। কেন বারবার এমন ঘটনা ঘটছে? জি, ধন্যবাদ আপনাকে। প্রথম কথা হচ্ছে যে আমি বলবো, এই ধরনের দুর্ঘটনা যে পুনরাবৃত্তি হচ্ছে তার মূল কারণ হচ্ছে স্রেফ অবহেলা। আজকে যে দুর্ঘটনাটা আমরা দেখলাম, আপনি যদি খেয়াল করে থাকেন যে এত জনবহুল একটি সড়কে কাজটি হচ্ছে, নিরাপত্তা বেষ্টনী যেটা থাকার কথা সেটি কিন্তু ছিল না। এবং আপনি জানেন যে এটি যেহেতু একটি ফাস্ট ট্র্যাক প্রকল্প, সরকারের অগ্রাধিকার প্রকল্প, এই প্রকল্পে কিন্তু আমরা আন্তর্জাতিক মানের ঠিকাদারি প্রতিষ্ঠানকে এখানে আমরা কাজ দিয়েছি। কিন্তু দেখেন, এই ঠিকাদারি প্রতিষ্ঠান বিগত 5-6 বছর ধরে এইখানকার মানুষ যারা চলাফেরা করে কি পরিমাণে ভোগান্তি দিয়েছে সেটা আমরা সবাই জানি। কিন্তু এই যে আমি বলছি যে দায়বদ্ধতার যে জায়গাটা, আমরা কিন্তু কখনোই তাদেরকে দায়বদ্ধতার জায়গায় নিয়ে আসতে পারিনি, বা জবাবদিহিতার যে জায়গাটা থাকার কথা সেটাও নিশ্চিত করতে পারিনি। শুধুমাত্র এই প্রকল্পে আপনি দেখেন 2019 থেকে আজকে যে দুর্ঘটনা, এই 5-6 বছরে বেশ কয়েকটি দুর্ঘটনায় অনেকে আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে এবং নিহত হয়েছে। কিন্তু প্রশ্নটি হলো, যারা বাস্তবায়ন করছেন বা ইভেন সরকারের কথাও যদি আমরা বলি, আসলে আমাদের ওই সাহসটিকে আছে যে এই ঠিকাদারি প্রতিষ্ঠান তাদেরকে আমরা পেনাল্টি দিব? আমরা তো পেনাল্টি দেইনি, বরং এই যে বিভিন্ন দুর্ঘটনা ঘটছে তারপরে আমরা দেখছি তাদের সময় বাড়ানো হচ্ছে, ব্যয় বাড়ানো হচ্ছে, অর্থাৎ তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। জি ফলে এই যে দায় মুক্তি দেওয়ার যে সংস্কৃতি, ইন্ডেমনিফিকেশন যে করা হচ্ছে বারবার, ফলে দেখা যাচ্ছে যে এই ধরনের দুর্ঘটনা শুধুমাত্র বিআরটি প্রকল্পে না, আমরা অনেক প্রকল্পে, আপনি বদ্দারহাটের কথা বলছিলেন, জি ইভেন মগবাজার মৌচার ফ্লাইওভার করার সময় এই ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটেছে। জি তো প্রশ্নটি হলো যে আন্তর্জাতিক মানের আমরা এখানে ঠিকাদারি প্রতিষ্ঠানকে নিয়োগ দিলাম, ব্যয় বাড়ালাম, সময় বাড়ালাম, কিন্তু ন্যূনতম যে কনস্ট্রাকশন প্র্যাকটিস থাকার কথা ছিল সেটি কিন্তু আমরা নিশ্চিত করতে পারিনি। ফলে এই ধরনের ঘটনা কিন্তু পুনরাবৃত্তি বারবারই হচ্ছে। তার মানে আমি যদি বলি যে যারা তদারকি সংস্থা, সরকারের যেসব সংস্থা এগুলোকে দেখাশোনা করে, দেখভাল করে, তাদেরও আসলে দায় রয়েছে। তাদেরও এক ধরনের আমরা যদি বলি জবাবদিহিতার আওতায় আনা খুবই দরকার। অবশ্যই, অবশ্যই আপনি যথার্থই বলেছেন। দেখেন, এখানে শুধুমাত্র কিন্তু বাস্তবায়নকারী সংস্থা না, আপনি দেখেন এই ধরনের বড় প্রকল্প আসলে তদারকি করার জন্য একটা তৃতীয় পক্ষ বা থার্ড আই কিন্তু বসে আছে। জি সেখানে সুপারভিশন কনসালটেন্টও কিন্তু আছে। হ্যাঁ। তাহলে এই যে 3টা পক্ষ, ঠিকাদারি প্রতিষ্ঠান, এখানে সুপারভিশন কনসালটেন্ট এবং তারপরে আছে বাস্তবায়নকারী সংস্থা, তাদের মধ্যে যে সমন্বয় এবং বিশেষ করে যে তদারকি করার বিষয়টি, কারণ আপনি জানেন যে ঠিকাদারি প্রতিষ্ঠান সে কিন্তু সবসময় শর্টকাট খুঁজবেই। বিশেষ করে এই ধরনের প্রকল্পে ট্রাফিক ম্যানেজমেন্ট এবং সেফটি ম্যানেজমেন্ট করার জন্য একটা ব্যাপক কিন্তু অর্থ এখানে ধরা থাকে। আপনি শুনে আশ্চর্য হবেন, জি এই যে বিআরটি প্রকল্প, এখানে প্রতি মাসে প্রতি কিলোমিটারের জন্য প্রায় 1 লক্ষ টাকা বরাদ্দ করা আছে। তাহলে আচ্ছা এই যে টাকাগুলি বরাদ্দ করা আছে, ঠিকাদারি প্রতিষ্ঠান টাকা নিচ্ছে,
কিন্তু আমি যেটি বলছিলাম যে ন্যূনতম যে কনস্ট্রাকশন প্র্যাকটিস থাকার কথা, যেটা আন্তর্জাতিক মানের একটি প্রকল্পে আমরা সবসময় দেখি, সেই প্র্যাকটিস তো এখানে হচ্ছে না। তো এটা তদারকি করার দায়িত্ব তো বাস্তবায়নকারী সংস্থা যারা আছে তাদের, এবং জি। থার্ড আই যেটা আমি বলছি তাদেরও। কিন্তু তারা যেটি হয়েছে আমি মনে করি যে এই যে তদারকির ব্যাপক একটা ঘাটতি এবং দায়বদ্ধতার জায়গায় আসলে কেউ দায় নিচ্ছে না। আসলে দায় যারই হোক না কেন, শেষ পর্যন্ত আসলে ভোগান্তির কথা যেটাই বলেন না কেন, এটা আমরা যারা জনগণ আছি তাদের উপরে এসে কিন্তু পড়ছে। ফলে এই যে দায় মুক্তি দেওয়ার সংস্কৃতি, জি। এটি কিন্তু আমি মনে করি একটা বড় কারণ এই ধরনের ঘটনা বারবার পুনরাবৃত্তি হওয়ার ক্ষেত্রে। এবং সেটাই হওয়া উচিত, কারণ সাধারণত এই জাতীয় দুর্ঘটনা যখন ঘটে তখন একটা তদন্ত কমিটি হয়, কিন্তু তদন্ত কমিটির যে ফলাফল সেটা হয়তো হয়, কিন্তু সেটা আসলে আলোর মুখ দেখে না বা সেটার আর কোনো সুরা হয় না। এবং আরেকটা গুরুত্বপূর্ণ আমরা কথা বলছিলাম যে যারা আসলে দেখভাল করার কথা বা যাদের নজরদারি করার কথা, তারাও আসলে নজরদারির অভাবে যে দুর্ঘটনা ঘটলো, এই দায় তাদেরকেও নিতে হবে। জনাব, অবশ্যই নিতে হবে। নিশ্চয়ই। আরেকটা বিষয় আপনি জানতে চাচ্ছি যে এই যে ভবিষ্যতে যখন নিশ্চয়ই আরো এরকম অবকাঠামোগত বেশ প্রকল্প ঢাকায় হচ্ছে, আরো হবে, ঢাকার বাইরে হবে, আগে থেকেই আসলে কি ধরনের ব্যবস্থা নেওয়া উচিত এবং সেই জাতীয় এক ধরনের, আমি যদি বলি যে সচেতনতা তৈরি করতে হয়, সেক্ষেত্রে কি করা দরকার? জি, দেখেন, প্রথম কথা হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান যখন তিনি রেড কোড যখন তিনি পার্টিসিপেট করছেন টেন্ডারে, সে কিন্তু উল্লেখ করে যে সে কোন মেথডে কনস্ট্রাকশনটা করবে এবং সেখানে সেফটি মেজারমেন্ট কি নিবে। তো কাগজে কলমে কিন্তু একটু লেখা থাকে, কিন্তু বাস্তবে আসলে এটি হচ্ছে কিনা এটা তদারকি করার জন্য বাস্তবায়নকারী সংস্থা আছে। আমি যেটি মনে করি, যখনই এই ধরনের কাজ হবে, অনেকেই কিন্তু এখন বলছে যে কাজটি যদি রাতে হতো তাহলে ঝুঁকিটা একটু কম হতো, কিন্তু আমার কাছে মনে হয় কাজটি সকালে হোক আর রাতে হোক, যেটা প্র্যাকটিস সেটি হচ্ছে যখনই এই ধরনের ভারী কাজ হবে অবশ্যই একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করতে হবে এবং ম্যানেজমেন্টের জন্য লোকবল কিন্তু থাকতে হবে। পাশাপাশি সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে ক্রেন দুর্ঘটনা যেটি বারবার ঘটছে, জি। এটা অত্যন্ত দুঃখজনক। ক্রেন অপারেটর যিনি অপারেট করছেন তার দক্ষতা অভিজ্ঞতা আছে কিনা, তার লাইসেন্স আছে কিনা, এটি কিন্তু সঠিকভাবে যাচাই বাছাই হচ্ছে না। কারণ ঠিকাদারি প্রতিষ্ঠান সে সবসময় একটি প্রবণতা থাকে যে অদক্ষ একটা অপারেটর দিয়ে সে যদি এই কাজটি করাতে পারে তার কিন্তু সাশ্রয়ী হয়। সেখানে নিরাপত্তার ঝুঁকি যেটি তৈরি হচ্ছে সে কিন্তু সেটা মাথায় নিচ্ছে না। ফলে আমার যেটা মনে হয় যে অপারেটর নিয়োগের ক্ষেত্রে আমাদের আরো মনোযোগী হতে হবে, বিশেষ করে যারা আসলে বাস্তবায়নকারী সংস্থা আছে বা যারা সুপারভিশন করছেন তাদেরকে কিন্তু দায়বদ্ধ করতে হবে এবং আইনের আওতায় আসলে সবাইকে যদি আমরা নিয়ে আসতে পারি, জি। এই যে একটা সংস্কৃতি গড়ে উঠেছে যে দায় মুক্তির সংস্কৃতি, সেখান থেকে এই বেরিয়ে আসতে সংস্কৃতি হবে। এবং বের এটা হওয়া সত্যি কিন্তু খুব তখনই সম্ভব। দুঃখজনক এবং আশ্চর্যের বিষয় যে যখন এই গার্ডারটি ওখানে লাগানো হচ্ছে, সেখানে কেন যান চলাচল করবে, কেন সেটাকে অফ লিমিট করা হয়নি যানবাহনের জন্য, খুবই দুঃখজনক। আমরা আশা করব সরকার এই বিষয়ে একটি তদন্ত কমিটি করবে এবং যারা সত্যিকারের দায়ী সবাইকে শাস্তি দেবে। ডক্টর মোহাম্মদ হাদিসুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এই ছিল এডিটর স্পিকে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।